আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তো জানি যে ভয়েস চেঞ্জ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই করা, এবং ছোট থেকে বড় সবাই মানে মোটামুটি 7 থেকে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে করানো শুরু হয়ে যায়। তো সেই জন্য ভয়েস চেঞ্জ তোমাদের কাছে অজানা কিছু না। তবু দেখেছি পরীক্ষার খাতা দেখার সময় যে খুব ভালো থেকে ভালো ছাত্ররাও হয়তো একটা ভয়েস চেঞ্জ পরীক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে তারা ভুল করে বসে। তার মানে যে টপিকটা সোজা হলেও বা সোজা মনে হলেও কিন্তু অনেকে হয়তো ওভার কনফিডেন্সের জন্য বা হয়ে যাবে এরকম একটা টেন্ডেন্সির জন্য সেখানে ভুল করে বসে। আবার এটাও হতে পারে যে ভয়েস চেঞ্জ সম্পর্কে হয়তো তোমরা মনে করছো সব কিছু জানো, কিন্তু কোথাও হয়তো কোনো কিছু অজানা থেকে গেছে। তো সেই কারণে আমি আজকে ভিডিওটা তৈরি করছি, যেখানে আমি শুধু রুলস বলবো না, কারণ আমরা সমস্ত গ্রামার বইতেই আমরা রুলস পাই। হ্যাঁ, আমাদের রুলস নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু সেই রুলসগুলোকে যখন আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে যাই, মানে কোনো কিছু ফর্মুলা মুখস্থ রাখা সহজ, কিন্তু সেই ফর্মুলাকে প্রয়োগ করে যখন আমরা কোনো কিছু তৈরি করতে যাই, তখন কিন্তু আমাদের দেখা যায় যে বাস্তবটা কিন্তু অনেক আলাদা হয়ে যায়। ঠিক আছে? তো এই থিওরি আর বাস্তব সেটা কেন আলাদা হয় সেটা আমি আজকে প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো। এবং আমি যখন প্র্যাকটিস করব, তখন আমি নিজেকে যে প্রশ্নগুলো করব বা আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করব, তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে তোমরা নিজেদেরকে সেই প্রশ্নটা করবে। দেখবে যে নিজেকে প্রশ্ন করে যদি তোমরা অ্যান্সার করতে চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকে আমরা ভয়েস চেঞ্জ যদি না শেখা থাকে তাহলে শিখে নিব, আর যদি শেখা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আরেকবার পুনরাবৃত্তি করে নেওয়া যাক। তো চলে আসছি আমরা আমাদের মেন আলোচ্য বিষয়। তো যদিও প্রথমে বলেছিলাম যে আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, কিন্তু বলে রাখি যে ভয়েস চেঞ্জের সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব না, কারণ ভয়েস চেঞ্জ কিন্তু অনেক ছোট জিনিস না, এটা অনেক বড় জিনিস। ঠিক আছে? মানে সেখানে শুধুমাত্র টেন্স থাকে না, অনেক কিছু থাকে। তো আমরা সেই জন্য ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করব। আজকে প্রথম পার্টে আমরা শিখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বলতে গেলে স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য হয়, কিন্তু তোমরা স্টুডেন্টরা তোমরা সহজে বুঝে নাও যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যে 12টা টেন্স পড়েছি, প্রেজেন্ট পাস্ট ফিউচারের যে চারটা করে ভাগ 12টা টেন্স, সেই 12টা টেন্সকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নাও, এবং সেই টেন্সের ভয়েস চেঞ্জটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো এইবার আমি বলেছিলাম যে প্র্যাকটিস করে দেখাবো। তো প্র্যাকটিসে যাওয়ার আগে আমি এখানে কোনো ফর্মুলা আজকে দেখাবো না, মানে ফর্মুলা আমি যেহেতু তোমরা বইতে ফর্মুলা পাবেই, আমি প্র্যাকটিস করার সময় ফর্মুলা বলতে বলতে যাব, এবং সেইখানে ঢোকার আগে আমি কতগুলো পয়েন্ট তোমাদের মাথায় মানে ঢুকে দিতে চাই, যে পয়েন্টগুলো তোমাদের জেনে নেওয়া দরকার ভয়েস চেঞ্জে ঢোকার আগে। সেই পয়েন্টগুলো নিয়ে আমি একটা একটা করে আলোচনা করবো। প্রথমে বললাম যে অল টেন্সেস আর অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? এটা তো বললামই। এইবার all perfect continuous tenses and future continuous tense are excluded from voice change. তো এইবার 12টা টেন্সেরই কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে? সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে, মানে হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এই তিনটা টেন্সেরই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাদেরকে ভয়েস চেঞ্জ থেকে বর্জন করা হয়েছে। তার সঙ্গে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকেও ভয়েস চেঞ্জ থেকে বাদ দেওয়া হয়েছে। মানে হচ্ছে যে 12টা টেন্সের মধ্যে তাহলে 4টা টেন্স বাদ যাচ্ছে। একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 3টা টেন্সেরই 3টা গেল, আর ফিউচারের কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? অনলি ইনডিফিনিট। তো এইবার যে টেন্সগুলোকে বাদ দিলাম, সেগুলোকে বাদ দিলে যা থাকলো তাদের ভয়েস চেঞ্জ হয়। তার মানে কাদের হয়? ইনডিফিনিট টেন্স। অল টেন্স মানে হচ্ছে প্রেজেন্টেরও ইনডিফিনিট, পাস্টেরও ইনডিফিনিট, ফিউচারেরও ইনডিফিনিট, তিনটারই ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ হয়। কন্টিনিউয়াস টেন্স এখনই বললাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে দুটো টেন্স থাকলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হবে। অ্যান্ড পারফেক্ট টেন্স, অল টেন্স। আবার যেরকম ইনডিফিনিট সমস্ত টেন্সেরই হয়, ওরকমভাবেই পারফেক্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হবে। স্ট্রাকচার অফ 8 টেন্সেস ইজ ম্যান্ডেটরি। তো এইবার আমি এখনই বলে দিচ্ছি যে ভয়েস চেঞ্জ শেখার আগে যদি এখনও অবধি তোমরা টেন্স সম্পর্কে কিছুই জানো না, তাহলে এই ভিডিওটা তোমরা দেখবে না। তোমরা অবশ্যই আগে টেন্সের উপরে ভিডিওটা দেখে নাও। আমি ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। টেন্সের উপরে কিছুদিন আগে ভিডিও ছেড়েছিলাম, টেন্সের উপরে অবশ্যই ভিডিওটা দেখো। তার কারণ হচ্ছে 4টা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু বাকি যে 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেই 8টা টেন্সের কী স্ট্রাকচার, কী ফর্মুলা তা না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব হবে না। সেই জন্য সেই 8টা টেন্সের স্ট্রাকচার জানতেই হবে।
ভার্বস পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ম্যান্ডেটরি। এইবার ভয়েস চেঞ্জ অনেকেরই ভুল হয়। আমি শুরুতে বলেছিলাম যে ভালো থেকে ভালো ছাত্ররাও ভয়েস চেঞ্জ ভুল করে বসে, তার কারণ হচ্ছে যে ফর্মুলা তো থাকবেই, তার সঙ্গে একটা জিনিসে ছাত্ররা কিন্তু নাজেহাল হয়ে যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভয়েস চেঞ্জ করার সময় পাস্ট পার্টিসিপল ফর্ম জানতেই হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম যদি না জানো তাহলে ভয়েস চেঞ্জ সেখানেই কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের যে কোনো গ্রামার বই থেকে শিখে নিতে হবে। প্যাসিভ ভয়েস মাস্ট বি স্টার্টেড উইথ অবজেক্ট রিসিভার। তো এইবার আমি প্র্যাকটিস করার সময় তোমাদেরকে দেখাবো যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আর অবজেক্টটা প্যাসিভ ভয়েসে উল্টে যায়, ঠিক আছে? উল্টে যায়। তো এইবার প্যাসিভ ভয়েস যখন করবো, আমি আরও ডিটেলসে বলবো, এখানে জাস্ট বলে দিচ্ছি যে প্যাসিভ ভয়েস যখন করবো, প্যাসিভ ভয়েসটা অবশ্যই অবজেক্ট দিয়ে শুরু হবে, যাকে রিসিভার বলা হয়। কেন রিসিভার বলা হয় সেটা আমি একটু পরে আলোচনা করছি। এবং কোনোদিনও কমপ্লিমেন্ট দিয়ে আমরা সাবজেক্ট স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার শিখেছিলাম কিছুদিন একটা ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে একটা লাইনের মধ্যে সাবজেক্ট ভাব এবং তারপরে যদি কমপ্লিমেন্ট না বসে বা অবজেক্ট না বসে তাহলে সেন্টেন্সের মানেটা অসম্পূর্ণ থেকে যায়। তো এবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই দুটোই ভার্বের পরে থাকতে হয়, কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে ভয়েস চেঞ্জ করা সম্ভব হয় না বা কিছু আলাদা ব্যতিক্রম তৈরি হয়ে যায়। অবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জটা শুরু হয়, ঠিক আছে? হাউ টু ফাইন্ড আউট সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তো এবার যদিও আমি আগের ভিডিওতে অবজেক্ট কমপ্লিমেন্টের উপর ভিডিওতে আমি বলেছিলাম কি করে সাবজেক্ট চিনতে হয়, অবজেক্ট চিনতে হয়, কমপ্লিমেন্ট চিনতে হয়, তা সত্ত্বেও যেহেতু অনেক দিন আগে ভিডিওটা ছেড়েছিলাম তাই আমি এইখানে আবার সংক্ষেপে বলে দিচ্ছি, ট্রিক দিয়ে দিচ্ছি, মানে এটাকে ট্রিক বলা যায়। তার কারণ হচ্ছে যে কি করে খুব সহজে তোমরা একটা বাক্যে সাবজেক্ট ভাব অবজেক্ট বা সাবজেক্ট ভাব কমপ্লিমেন্টকে চিনতে পারবে, তা সেটা আমি আরেকবার পুনরায় বলে দিচ্ছি। ভাবকে তোমরা প্রশ্ন করবে কে কাজ করলো, ঠিক আছে? মানে বাক্যের মধ্যে ভাব তো থাকবেই, ভাব না থাকলে তো সেন্টেন্স হচ্ছে না। ভাব দিয়ে কাজ করা বোঝাচ্ছে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন ভাবটাই বেশি থাকে। অ্যাকশন ভাব দিয়ে কাজ করা বোঝায়, অ্যাকশন ভাব দিয়েই ভয়েস চেঞ্জটা সম্ভব হয়। তো সুতরাং প্রশ্ন করবে কে কাজ করলো, যে উত্তরটা আসবে সাবজেক্ট, মানে যদি ভাবকে প্রশ্ন করো কে কাজ করলো, যে উত্তরটা হবে সেটা সাবজেক্ট। কি কাজ করা হলো, এবার ভাবকে জিজ্ঞাসা করবে যে ভাবটার দ্বারা কি কাজ করা হলো, যেই কাজটা করা হলো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার অবজেক্টের দুটো ভাগ হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এটাও আমি ডিটেলসে বলেছিলাম এর আগে, তাও আজকে প্র্যাকটিস করার সময় আরেকবার বলে দিব। তাহলে মোদ্দা কথা হচ্ছে ভাবকে যদি প্রশ্ন করো কি কাজ করা হলো, তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কার সঙ্গে করা হলো, এইবার কাজটা কার সঙ্গে করা হলো, প্রশ্ন করবে কার সঙ্গে করা হলো, যে উত্তরটা বাড়াবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবং যদি ভাবকে জিজ্ঞাসা করো যে কাজটি কোথায় করা হয়েছে, কখন করা হয়েছে, কেন করা হয়েছে বা কিভাবে করা হলো, এই 4টা প্রশ্নের উত্তরে যা আসবে সেটা হচ্ছে ভাব কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, ঠিক আছে? ভাব কমপ্লিমেন্ট কী হয় সেটাও ভিডিওতে আলোচনা করেছিলাম এর আগে, সেজন্য আর এখানে বেশি কিছু বলবো না। তাহলে এইভাবে তোমরা এই যে ট্রিকগুলো দিয়ে তোমরা ট্রিকগুলো খাটিয়ে তোমরা নিজেদেরকে প্রশ্ন করবে, এবং এক একটা প্রশ্নের উত্তরে যা যা বেরোবে সেগুলোই হচ্ছে সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো এইবার চলে যাচ্ছি পরের পয়েন্টে। অ্যাডভার্বিয়ালস ইন দ্য এন্ড অফ অ্যাক্টিভ ভয়েস রিমেইন ইন দ্য এন্ড অফ প্যাসিভ ভয়েস টু। তো এইবার বাক্যের মধ্যে সাবজেক্ট ভাব অবজেক্ট ছাড়াও এই যে কমপ্লিমেন্ট থাকলো বা এই যে অ্যাডভার্বিয়ালসগুলো থাকলো, এইগুলো অ্যাক্টিভ ভয়েসেও যদি শেষেই থাকে, বাক্যের যদি শেষেই থাকে, তাহলে প্যাসিভ ভয়েসেও এদেরকে বাক্যের শেষেই রাখতে পারো, ঠিক আছে? এবার আমরা চলে যাবো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে আমি ফর্মুলা বলতে থাকবো এবং তোমাদের শেখাতে থাকবো। প্রথমে দেখো, আই রাইট এ লেটার। এবার আমি বলেছিলাম যে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে করবো, সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করার সময় নিজেদেরকে পড়বে, তাহলে দেখবে অনেক সহজ হবে। এবার রাইট লেখা, কে লিখলো, প্রশ্ন করলাম, উত্তর আসলো আই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? কি লিখলো, এ চিঠি, একটা চিঠি লিখলো, এ লেটার, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার কাজটা এখানে কারোর সঙ্গে করা হয়নি, তার মানে এখানে কোনো ইনডাইরেক্ট অবজেক্ট নেই, ডাইরেক্ট অবজেক্ট। এইবার যখন ভয়েস চেঞ্জ শুরু করবো তখন আমি বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লাইনটা উল্টে যায়। তাহলে এইবার এ লেটার হচ্ছে আমাদের এখানে অবজেক্ট ছিল, এ লেটারকে আমি আগে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি যেভাবে টেন্স করানোর সময় আমি স্ট্রাকচারটা তোমাদের সুবিধার জন্য অন্যভাবে করেছিলাম, মানে বইতে যেভাবে ছিল না, যেভাবে ছিল আমি তার অন্যভাবে করেছিলাম। এখানেও ভয়েস চেঞ্জ করানোর সময় আমি এর যে কাঠামো সেটাকে আমি তোমাদের সুবিধার জন্য অন্যভাবে ফেলেছি, ঠিক আছে? তো যাই হোক, এবার এখানে দেখে নাও। এবার এটা তোমাদেরকে এখানে আমি লেখা আছে ইনডিফিনিট টেন্স, তার মানে আমি এখানে ইনডিফিনিট টেন্স নিয়ে আগে আলোচনা করবো। এবার ইনডিফিনিট প্রেজেন্টেরও হয়, পাস্টেরও হয়, ফিউচারও হয়, আমি তিনটারই ইনডিফিনিট টেন্স নিয়ে আগে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
ঠিক আছে? তাহলে আমি এখানে আগে অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম, এ লেটার। এবার মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুটো টেন্সের ক্ষেত্রে ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভাব থাকে না। যেরকম আই রাইট এ লেটার, এখানে রাইটের আগে কোনো অক্সিলারি ভাব নেই। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি ভাব থাকে না, সেহেতু প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভাবকে নিয়ে আসতে হবে। এবার কোন অক্সিলারি ভাবকে নিয়ে আসবো? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারিকে নিয়ে আসবো। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় অ্যামিজার এই তিনটার মধ্যে কোনো একটা আসবে। কোনটাকে আনবো সেটা ডিপেন্ড করবে অবজেক্টের উপরে, ঠিক আছে? এইবার এখানে এ লেটার একটা সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এবার অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার যদি নাউন প্রোনাউন হয়, তার সঙ্গে কী হয়? ইজ বসে, ইজ বসালাম। এবার রাইটের পাস্ট পার্টিসিপাল লাগবে, রিটেন আমি বলেছি পাস্ট পার্টিসিপাল ছাড়া ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে? এবার বাই আনতে হবে। সবসময় মনে রাখবে যে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের আগে, মানে সাবজেক্ট তো এখন অ্যাক্টিভ ভয়েসে এই যে আই যে ছিল সাবজেক্ট, এ এখন প্যাসিভ ভয়েসে লাস্টে চলে আসবে, এবং এই লাস্টে চলে আসবে তার আগে অবশ্যই কোনো একটা প্রিপোজিশন বসাতে হবে। এখানে বাই প্রিপোজিশন আনলাম, ঠিক আছে? এবং সাবজেক্ট যখন এই বাক্যে লাস্টে বসবে, কি হয়ে বসবে? অবজেক্ট হয়ে বসবে, ঠিক আছে? কিন্তু একে আমরা অবজেক্ট বলবো না, আমি এখনই ব্যাখ্যা করবো কেন অবজেক্ট বলবো না। তার আগে মনে রাখবে যে সাবজেক্ট যখন প্যাসিভ ভয়েসে বাক্যের শেষে বসবে, তখন কিন্তু প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে না, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। তার মানে আই প্রোনাউনটার অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে এখানে বসবে মি। এইবার কেন আমি একে এই বাক্যে অবজেক্ট বললাম না, এবার এখন তোমাদেরকে বোঝাবো। এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, এর লেটার হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? কাজটা করা হলো। এইবার এইখানে যখন আসলো, তখন আমি একে, এটা বাক্যটা যখন উল্টে গেল, তখন কি হলো? অবজেক্টটা সামনে চলে আসলো, আগে চলে আসলো, হলো। এবং এই যে আই সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা চলে গেলো লাস্টে মি হয়ে। কিন্তু সাবজেক্ট কাকে বলি? সাবজেক্ট তাকে বলি যে ভাবটাকে পরিচালনা করলো, ঠিক আছে? কারণ আই এখানে রাইট, আমি লিখছি, মানে লেখাটাকে আমি পরিচালনা করছি। এখানে সেন্টেন্সটা উল্টালাম ঠিকই, কিন্তু সেন্টেন্সটা পরিচালনা কে করছে? চিঠি পরিচালনা করছে নাকি মি পরিচালনা করছে? চিঠিটি লেখা হয়েছে আমার দ্বারা। বাক্যটা উল্টে গেলেও বাক্যে এখনো অবধি ভার্বের পরিচালক কে? আমি তো, ঠিক আছে? মানে মিটাই, এই মিটাই তো আমি ছিলাম, তাহলে আমি তো এখনো পরিচালনা করছি। তাহলে ভাবকে যদি আমি পরিচালনা করি, তাহলে আমি কি করে অবজেক্ট হব? আমি এখানে এখানে মিটা বাক্যের শেষে বসলো ঠিকই, কিন্তু তাই বলে কি আমি অবজেক্ট হয়ে গেলাম? না। ভাবকে যে পরিচালনা করে সে অবজেক্ট হয় না, সে সাবজেক্টই থাকে। তাহলে এইবার প্রশ্ন আসলো যে আমি তো তাহলে একে বাক্যের শেষে রাখলাম, এখানে তো এ লেটার সাবজেক্ট হয়ে চলে আসলো, তাহলে কি মিও সাবজেক্ট হবে? না। তখন আমি মিকে না সাবজেক্ট বলবো না অবজেক্ট বলবো, মিকে বলবো ডুয়ার, ঠিক আছে? ডুয়ার শব্দটা মনে রাখবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্টটা বাক্যের শেষে বসবে, কিন্তু তাকে সাবজেক্টও বলবো না, অবজেক্টও বলবো না, তাকে বলবো ডুয়ার। ডুয়ার মানে ডু মানে করা, ডুয়ার মানে যে কাজটা করলো, ঠিক আছে? তার মানে কি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট থেকে হয়ে গেল ডুয়ার, এটা মনে রাখবে। এবার পরের উদাহরণে চলে যাই। দ্য পিওন রিংস দ্য বেল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি দুটো উদাহরণ এই জন্য দিলাম কারণ আগেরটাতে দেখো ভার্বের সঙ্গে এস বাই এস ছিল না, এখানে ভার্বের সঙ্গে এস আছে। আমি বলেছিলাম টেন্স আলোচনা করার সময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো কখনো ভার্বের সঙ্গে এস, কখনো কখনো ইয়েস যুক্ত হয়, আবার কখনো কখনো যুক্ত হয় না। কখন যুক্ত হয় কখন হয় না সেগুলো এর আগে বলা হয়েছে, তাই এখানে আর বলবো না। তাহলে এখানে রিংস বাজানো, কে বাজাচ্ছে? পিওন, মানে হচ্ছে পিওন। দ্য পিওন হচ্ছে সাবজেক্ট, কি বাজালো? দ্য বেল, দ্য বেল হচ্ছে অবজেক্ট। তাহলে একইভাবে দ্য বেল আমি এখানে আগে নিয়ে আসবো। আর একটু আগে বললাম যে কোনো ইনডিফিনিট টেন্সে অক্সিলারি আনতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যামিজার আসবে, তাহলে বেল সিঙ্গুলার, সেই জন্য ইজ আনলাম, ঠিক আছে? এবার রিংস পাস্ট পার্টিসিপল হচ্ছে রাং, ঠিক আছে? রাং হয়ে গেল। আবার আমাদের একটা প্রিপোজিশন আনতে হবে, এবং তারপরে দ্য পিওন আমরা লাস্ট বাক্যের শেষে চলে আসবে, ঠিক আছে? একটু ওয়েট করো। আচ্ছা, জাস্ট ওয়েট, হ্যাঁ একটু ওয়েট করো।
সরি, একটা ফোন এসে যাওয়াতে একটু মাঝখানে এখানে বিলম্ব হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এখানে আলোচনা করছিলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই এখন অবধি ছিলাম, এখানে যাই না কেন নিচ্ছে না, যাই হোক এটা বাদ দিই, চলে আসি আমরা পরের সাথে। এইবার দ্য ফার্মার প্লাড দ্য ফিল্ড, দ্য ফার্মার প্লাড দ্য ফিল্ড। তো প্লা মানে হচ্ছে হাল চাষ করা। তো চাষি মাঠ চাষ করছিল, তাহলে কে চাষ করছিল? চাষি, চাষি সাবজেক্ট। কি চাষ করছিল? মাঠ, তাহলে মাঠ হচ্ছে অবজেক্ট। এখানে আমরা মাঠকে আগে নিয়ে যাব। এবার আমরা চলে আসছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো যেরকমভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি না হয়, ঠিক সেইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারিটাকে তোমরা ইউজ করবে, ঠিক আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কী হয়? ওয়াজ আর ওয়ার। তো এখানে সিঙ্গুলার হওয়ার জন্য আমরা এখানে ওয়াজ নিব, হলো। এবার প্লা, এই ওয়ার্ডটার পাস্ট পার্টিসিপেলও প্লাড এবং ভার্বে, মানে এই কিছু কিছু ভার্বের পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম একই হয়। এখানে এই প্লা শব্দটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই হয়, ঠিক আছে। এখানেও বাই আনবো এবং কে কাজটা করলো? ফার্মার করলো। তাহলে এবার ফার্মার, এখানে ডুয়ার ছিল, সে চলে যাবে লাস্টে, ঠিক আছে, হলো। তাহলে আমরা প্রেজেন্ট আর পাস্ট করলাম। এইবার ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হয়? ফিউচার ইনডিফিনিট টেন্সে অলরেডি, এই যে দেখো এখানে শ্যাল আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে অলরেডি অক্সিলারি থাকে, সেই জন্য ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার সময় নতুন কোনো অক্সিলারি আসে না। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যেহেতু প্রেজেন্ট আর পাস্ট টেন্সের যেহেতু কোনো অক্সিলারি থাকে না টেন্সে, সেই জন্য প্যাসিভ করার সময় এদের জন্য অক্সিলারি আনতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ইউজ করে, পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ইউজ করে, আর অন্যদিকে ফিউচার ইনডিফিনিট টেন্স তার নিজস্ব অক্সিলারি থাকার জন্য সে নতুন কোনো অক্সিলারি আনে না। যাই হোক, আই শ্যাল পোস্ট দিস লেটার্স টুমরো, আমি চিঠিগুলো পোস্ট করব আগামীকাল। একটু আগে বলেছিলাম যে অনেক বাক্যে লাস্টে আবার অ্যাডভার্বিয়ালস থাকে বা ভাব কমপ্লিমেন্ট থাকে। তাহলে এবার আমি এখানে চিঠি পোস্ট কে করবে? আমি। তাহলে আমি সাবজেক্ট। কি পোস্ট করব? চিঠি পোস্ট করব। চিঠিটা হচ্ছে অবজেক্ট। কবে পোস্ট করব? আগামীকাল। তাহলে আগামীকাল আমার অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, সেজন্য আমি কিন্তু টুমোরো দিয়ে বাক্য শুরু করতে পারবো না। তাহলে আমি দিস লেটার্স দিয়েই শুরু করব, হলো। এইবার এখানে শ্যাল ছিল, কেন শ্যাল ছিল? কারণ আই ছিল সাবজেক্ট। এইবার এইখানে দিস লেটার্স আগে চলে আসার জন্য শ্যাল আর উইলের মধ্যে উইলকে নিতে হবে, যেহেতু উইল হচ্ছে প্লুরালের সঙ্গে বসে এবং আই উই বাদ দিয়ে সবার সঙ্গেই উইল বসে, ঠিক আছে, হলো। এবার এইখানে মনে রাখবে যে এখানে যেহেতু ওর অক্সিলারি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি থাকে, তাই এখানে নতুন কোনো অক্সিলারি আসলো না, কিন্তু একটা নতুন ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে বি, ঠিক আছে। এই কোথায় কোথায় বি ইউজ করা হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আজকে খালি এইটুকু মনে রাখো যে বি ওয়ার্ডটা তোমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আনতে হবে। এইবার হচ্ছে পোস্ট, পোস্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে পোস্টেড বাই। এবার এখানে কে করছিল? আই, তাহলে আইটা এখানে কি হয়ে যাবে? মি। এইবার আমি লাস্টে টুমোরো রাখবো, ঠিক আছে, হলো। এবার চলে আসি কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সেও দেখো আমাদের, আমি একসঙ্গে করেছি। কন্টিনিউয়াস টেন্স কার কার হয়? ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে এবার এখানে করি, হি ইজ রাইটিং আ নোভেল। কে করলো? কে নোভেল লিখছিল? হি হচ্ছে সাবজেক্ট। কি লিখছিল? আ নোভেল। আ নোভেল হচ্ছে অবজেক্ট। তাহলে আ নোভেল দিয়ে আমরা শুরু করব, আ নোভেল। এবার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি থাকে, তাই এরা নতুন কোনো অক্সিলারি নেয় না, এদের যাই অক্সিলারি ছিল তারা সেই অক্সিলারিটাকেই রাখে। কিন্তু এইবার ঠিক যেভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা নতুন ওয়ার্ড আসছিল বি, ঠিক সেভাবে মনে রাখবে, এখানে আমি লিখে দিয়েছি কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, তোমাকে বিং বলে একটা ওয়ার্ড আনতেই হবে প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। এখানে আনলাম বিং। এবার রাইটিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন বাই। কে লিখছিল? হিটা কি হয়ে যাবে? হিম, হ্যালো। তারপরে রিয়া ওয়াজ টিচিং হার ব্রাদার অ্যারিথমেটিক। এইবার ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, এই দুটা নিয়ে এখন আমি আবার একবার একটু আলোচনা করি। রিয়া ওয়াজ টিচিং হার, টিচিং মানে পড়ানো, কে পড়াচ্ছিল? রিয়া সাবজেক্ট, ঠিক আছে। কি পড়াচ্ছিল? অ্যারিথমেটিক মানে পাটিগণিত। ভাবকে যখন প্রশ্ন করবে কি হচ্ছিল,
তখন যে উত্তর আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর যার সঙ্গে কাজটা করা হচ্ছিল সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে হার ব্রাদার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবার প্যাসিভ ভয়েস ডাইরেক্ট অবজেক্ট দিয়েও শুরু করা যায়, ইনডাইরেক্ট অবজেক্ট দিয়েও শুরু করা যায়। তো যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে শুরু করি সেটা শুনতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমরা অ্যারিথমেটিক দিয়েই শুরু করি। অ্যারিথমেটিক আনলাম, এবার ওয়াজ থাকলো, এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বিইং আনতে হবে। টিচিংয়ের পাস্ট পার্টিসিপাল টট। এইবার অ্যারিথমেটিক ওয়াজ বিইং টট বসালাম, এবার কাকে পড়ানো হচ্ছিল? হার ব্রাদারকে, ঠিক আছে। তো এবার হার ব্রাদার এখন আমরা লিখতে পারি, ইনডাইরেক্ট অবজেক্ট আমরা এখন রাখতে পারি, কিন্তু যখন ইনডাইরেক্ট অবজেক্ট রাখবে তখন তার আগে টু বসিয়ে নেবে, টু হার ব্রাদার, ঠিক আছে। এইবার বাই আসবে, আর রিয়া কাজটা করছিল, তাহলে রিয়া, ঠিক আছে, হলো। তাহলে এবার আরেকবার বলে দিচ্ছি যে যখন তোমরা ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দুটাই যখন বাক্যের মধ্যে থাকবে তখন তোমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে ভয়েস শুরু করতে পারো, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট যে কাজটাকে রিসিভ করছে, ইনডাইরেক্ট অবজেক্টকে রিসিভারও বলা হয়, যে কাজটাকে রিসিভ করছে তার আগে টু বসিয়ে নিবে, ঠিক আছে, এবং তারপরে বাই তো বসবেই। তাহলে গেল এটা। এইবার হচ্ছে বিং আরও এক জায়গায় ইউজ করা হয়, কিছু কোয়াসি প্যাসিভ বলে একটা টপিক হয়, সেটা পরে ডিটেলসে আলোচনা করব। কোয়াসি প্যাসিভের মধ্যে এই ধরনের কিছু লাইন থাকে, দ্য ড্রামস আর বিটিং, দ্য কাউ ইজ মিল্কিং। এবার এখানে ভালো করে খেয়াল করো, ড্রামস বাজছে, ড্রাম কি নিজেকে বাজাতে পারে? না। গরু নিজের দুধ দেয় বুঝলাম, কিন্তু গরুর সেই দুধটা কাউকে বের করতে হয়। এখানে কাজটা অন্য কেউ করছে, কিন্তু এমনভাবে দেখানো হচ্ছে যে সাবজেক্ট যেন নিজেই কাজটা করছে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো ভালো করে খেয়াল করবে, এখানে কি বলা হচ্ছে? ভার্বস উইথাউট অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এখানে বিটিং ছিল ভার্ব, মিল্কিং ছিল ভার্ব, ভার্বের পরে আর কিছু আসলো না, তার মানে কোনো অবজেক্টও নেই, কোনো কমপ্লিমেন্টও নেই। এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু বাক্যগুলো কিসে আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে। বিটিং, মিল্কিং, কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় কি? ভার্বের সঙ্গে আইএনজি থাকে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন এগুলোকে এইভাবে করবে, দ্য ড্রামস আর বিং বিটেন, ঠিক আছে। তাহলে কী করলাম? ড্রামসকে ড্রামসই রাখলাম, কারণ এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, ডুয়ার নেই, সেহেতু আর কিছু এখানে আসলো না, ওকেই আমি সাবজেক্ট রাখলাম। কিন্তু এখানে আর এর পরে বিং আনতে বলেছিলাম, বিং আনবে এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে শেষ হবে, এবং যেহেতু এখানে আর কোনো ডুয়ার নেই তাই এখানে বাই দিয়ে আর কিছু আসবে না, একে বাক্যটা এখানেই শেষ হয়ে যাবে। ওরকমভাবেই দ্য কাউ ইজ বিং মিল্কড, ঠিক আছে। তাহলে এটা একটা, যদি কারো কাছে এটা নতুন বলে মনে হয় তাহলে আরেকবার বলে দিচ্ছি, মনে রাখবে যে এমন কিছু বাক্য যেখানে ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে না এবং যদি লাইনটি কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে? যাকে দিয়ে শুরু হচ্ছিল বাক্যটা তাকে দিয়েই বাক্যটা শুরু করবে, কিন্তু এখানে সে অ্যাকচুয়ালি বাস্তবে কী হচ্ছে, যাকে দেখানো হচ্ছে সাবজেক্ট রূপে, সে সেই ভার্বকে পরিচালনা করছে না, প্র্যাকটিক্যালি অন্য কেউ পরিচালনা করছিল, কিন্তু কে করছিল তাকে এখানে উল্লেখ করা হয়নি। তো সেই জন্য এখানে উল্লেখ না করার জন্য এখানে আমরা বাই আনবো না, কারণ বাইয়ের পরে ডুয়ার বসতো, ডুয়ার যেহেতু নেই তাই এখানে বাইও আসবে না, ডুয়ারও আসবে না, কিন্তু আবার প্যাসিভ ভয়েসও করতে হবে। তো প্যাসিভ ভয়েস করার জন্য জাস্ট বিং নিয়ে আসবে, তারপরে ভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দিবে এবং সেখানে বা এটা প্যাসিভ ভয়েস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্স আমি বলেছিলাম পারফেক্ট টেন্স তিনটারই ভয়েস চেঞ্জ হয়, প্রেজেন্টেরও হয়, পাস্টেরও হয়, ফিউচারেরও হয়। এবার প্যাসিভ ভয়েস এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি এগুলো করবো। দে হ্যাভ পিকড আপ স্টোনস, তারা তুলেছে। এবার মনে রাখবে যে পারফেক্ট টেন্সে প্রধান জিনিস কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটার মধ্যে কিছু না কিছু থাকবেই। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে একমাত্র পারফেক্ট টেন্সই একটা টেন্স যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকে। সুতরাং যেহেতু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবেই, তাই যখন কোনো পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করবে তখন অ্যাক্টিভ ভয়েসে যেই ভার্বটা ছিল প্যাসিভ ভয়েসে সেই ভার্বটাই তুলে দিবে, ওখানে আর নতুন করে কোনো ভার্বের ফর্ম চেঞ্জ করার দরকার হবে না, যেরকম এখনই তোমরা দেখতে পারবে। এখানে তাহলে কি হচ্ছে? দে হ্যাভ পিকড আপ, তারা তুলেছে, কি তুলেছে? স্টোন তুলেছে, তাহলে স্টোনটা হচ্ছে অবজেক্ট। আমি স্টোনটাকে আগে নিয়ে আসি, স্টোনস, হ্যাভ বসলো। এইবার এখানে একটা নতুন জিনিস মনে রাখবা, যখনই পারফেক্ট টেন্স করবা তখনই বিন শব্দটা নিয়ে আসবা। যেরকম কন্টিনিউয়াস করার সময় বিং আনছিলা, সেরকম বিন, BEEN, বিন শব্দটা আনবা পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময়। তাহলে এখানে বিন বসাবো। এইবার
এই যে বললাম যে এখানে আগে থেকেই পারফেক্ট করার সময় আগে থেকেই অ্যাক্টিভ ভয়েসে যে ভাবটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপেলেই থাকবে, সেজন্য এটাকে প্যাসিভে করার সময় আর কোনো চেঞ্জেস আনতে হবে না। তাহলে এখানে পিকটাপই থাকবে, বাই আনলাম এবং লাস্টের ডেটাকে ডেম করে দিলাম, ঠিক আছে। এইবার এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার পাস্ট পারফেক্ট টেন্স, দ্য ম্যানেজার হ্যাড সেন্ট। পাস্ট পারফেক্ট কী করে চিনবো? হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ করব। দ্য ম্যানেজার হ্যাড সেন্ট কম্পিউটার্স ফর রিপেয়ার। ম্যানেজার কম্পিউটার্স পাঠিয়েছে রিপেয়ারের জন্য। এবার দেখবে এখানে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট খুঁজে বার করতে তোমাদের আমি হেল্প করব, ঠিক আছে। এই জন্য আমি আগে একটা ট্রিক দিয়েছিলাম। প্রশ্ন করবে যে কে কাজটি করলো, ম্যানেজার কাজটি করলো, তাহলে ম্যানেজার সাবজেক্ট। ভার্বের দ্বারা সে কী করলো? ভার্বের দ্বারা সে কম্পিউটারটাকে পাঠালো, তাহলে কম্পিউটারটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবং কি করলো মানে ওয়াই দিয়ে যখন প্রশ্ন করবে, রিপেয়ারের জন্য পাঠালো। কিসের জন্য? রিপেয়ারের জন্য। তাহলে ফর রিপেয়ারটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। সুতরাং ফর রিপেয়ার দিয়ে আমরা ভয়েস চেঞ্জ শুরু করতে পারবো না। কম্পিউটার্স যেহেতু এখানে অবজেক্ট, তাই কম্পিউটার্স দিয়ে শুরু হবে, কম্পিউটার্স। এবার এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাডই থাকে, ঠিক আছে। এখানে আর হ্যাডই থাকবে, হ্যাভ্যাজের মধ্যে কিছুই আসবে না। হ্যাড ছিল, হ্যাডই আসবে, কিন্তু বিন আনতে হবে। যে বললাম যে পারফেক্ট টেন্সে বিন আনতে হবে। এবার পাস্ট পার্টিসিপাল ফর্ম সেন্টের সেন্টই হয়, কম্পিউটার্স হ্যাড বিন সেন্ট। এবার ফর রিপেয়ার তোমরা এখানেও রাখতে পারো, শুনতে ভালো লাগবে। আর যদি বাক্যের শেষে, আমি বলেছিলাম যে কোনো কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বাক্যের শেষেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বাই বসালাম, কে পাঠিয়েছিল? বাই দ্য ম্যানেজার, ঠিক আছে। কম্পিউটার হ্যাড বিন সেন্ট ফর রিপেয়ার বাই দ্য ম্যানেজার। এই ফর রিপেয়ার যদি লাস্টে রাখো তাও চলবে। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মন্ডে। এখানেও দেখো কে শেষ করবে? তারা, তাহলে দে হচ্ছে সাবজেক্ট। কি শেষ করবে? কাজ শেষ করবে। দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। কখন শেষ করবে? বাই মন্ডে। তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন যখন করবে তখন যা আসবে সেটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। তাহলে বাই মন্ডে হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। বাই মন্ডে দিয়ে আমরা বাক্য শুরু করতে পারবো না। কি দিয়ে শুরু করবো? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল হ্যাভ। এবার বিন আনতে হবে বলেছিলাম। ফিনিশডের পাস্ট পার্টিসিপাল ফিনিশডই হয়, কোনো চেঞ্জেস আসবে না ভার্বের ক্ষেত্রে। বাই দেম। এবার বলেছিলাম যে কমপ্লিমেন্টকে তোমরা বাক্যের শেষেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হলো বাই মন্ডে। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম বাই মন্ডে। এইবার আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে যে পারফেক্ট টেন্স কী হয়? পারফেক্ট টেন্স তিনটা টেন্সের পারফেক্ট থাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটারই পারফেক্ট টেন্স হয়, তিনটারই ভয়েস চেঞ্জ হবে। কিন্তু আরেকটা জিনিস হয় যেটাকে পারফেক্ট কন্ডিশনাল বলে। পারফেক্টের কন্ডিশনাল। এবার কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে কিছু ভার্বের সাহায্যে এমন একটা বাক্যকে দেখানো যে বাক্যের মধ্যে কোনো কাজ অতীতকালে হয়নি, কিন্তু কোনো কাজ অতীতকালে হয়নি কিন্তু বলা হচ্ছে যে এরকম হতে পারতো, ঠিক আছে। তো এই যে হতে পারতো, হয়নি কিন্তু হতে পারতো, এই সেন্সটা বজায় রাখার জন্য কিছু মডেল ভার্বের পরে হ্যাভ বসে, আবার এই উডের পরে হ্যাভ বসে, ঠিক আছে। মডেল ভার্বের পরে বা উডের পরে হ্যাভ এনে এমন একটা সেন্স তৈরি করা হয় যে অতীতকালে কাজটা হয়নি কিন্তু এরকম হতে পারতো বা এরকম হলে ভালো হতো। তো তাদেরকে পারফেক্ট কন্ডিশনাল বলা হয়। এবার এদের ক্ষেত্রে যেরকম দেখো, শি উড হ্যাভ রিটেন দ্য বুক। শি উড হ্যাভ রিটেন দ্য বুক। সে বইটা, তার মানে কি? সে বইটা লেখেনি, সে বইটা লিখতে পারতো, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তাহলে এখানে যাই হোক, তাহলে এখানে সে কাজটা করছে, তাহলে শি সাবজেক্ট। কি কাজটা করছে? দ্য বুক, বইটা লিখছে, তাহলে দ্য বুক হচ্ছে এখানে অবজেক্ট। দ্য বুককে আগে নিয়ে আসবো, দ্য বুক। এবার উডি থাকবে, হ্যাভই থাকবে, কোনো চেঞ্জেস আনবা না। চেঞ্জ কোথায় আনবা? পারফেক্ট টেন্সে চেঞ্জ কখন আনবে? জাস্ট হ্যাভ অ্যাজ হ্যাড বসানোর পরে বিন নিয়ে আসবা। এটাই হচ্ছে তোমাদের কাজ এখানে করার। আর ভার্বের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে এটাও এক ধরনের পারফেক্ট কন্ডিশনাল হলেও এটা তো পারফেক্টই। পারফেক্টের ক্ষেত্রে কী হয়? এখনই বললাম যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মই দেওয়া থাকে। তাহলে বাই শিটা হয়ে যাবে হার। দ্য বুক উড হ্যাভ বিন রিটেন বাই হার। ঠিক সেরকমভাবেই আরেকটা উদাহরণ দেখো, হি মাইট হ্যাভ হেল্পড হার। সে তাকে সাহায্য করতে পারতো, তার মানে সে সাহায্য করেনি। তাহলে এখানে কে সাহায্য করবে? হি সাবজেক্ট। কাকে সাহায্য করবে? হার হচ্ছে অবজেক্ট। তাহলে হারটাকে নিয়ে আসবো। হারটাকে কি হার করবো? না,
এটা একটা জিনিস মনে রাখবে যে সাবজেক্ট যখন লাস্টে চলে যায় তখন সাবজেক্ট কি হয়, প্রোনাউনের সাবজেক্ট থেকে অবজেক্ট ফর্মে চলে আসে, মানে হি থেকে হিম হয়ে যাবে। ঠিক সেরকমই যখন অবজেক্টটা বাক্যের শুরুতে চলে আসবে ডুয়ার হিসাবে, তখন সে আবার কি হবে, অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্মে চলে আসবে। মানে হারটা এবার কি হবে, হার কোথা থেকে তৈরি হয়েছিল, সি থেকে, তাহলে সি হচ্ছে হারের সাবজেক্ট ফর্ম। তাহলে এখানে আমি সি বসাবো, সি বসলো, মাইট মাইটি থাকবে। এবার একটা জিনিস এখানে বলে রাখি, যদিও মডেল ভার্বের ভয়েস চেঞ্জ পরে বার করবো, তাও এখন বলে যাচ্ছি যে মডেল ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যা থাকে প্যাসিভ ভয়েসেও সেই মডেলই থাকে, মডেলের কোনো চেঞ্জ হয় না। তাহলে মাইট মাইটি থাকবে, হ্যাভ থাকলো। এবার নতুন ওয়ার্ড যেটা বলেছিলাম বিন আনতে হবে, হেল্প পাস্ট পার্টিসিপাল হেল্পই হয়, বাই, এবার হিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শি মাইট হ্যাভ বিন হেল্পড বাই হিম, হলো। এইবার তারপরেরটা, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিততে পারতো, তার মানে জিতেনি। তাহলে তারা, দে হচ্ছে সাবজেক্ট, কি জিততে পারতো, দ্য ম্যাচ, ম্যাচটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ম্যাচ লাস্টে চলে আসবে, কুড কুডের মতোই থাকবে, হ্যাভ হ্যাভের মতোই থাকবে, বিন আসবে, আর ওন পাস্ট পার্টিসিপাল ওনই হয়, বাই বসলো, দেটা হয়ে যাবে দেম, ঠিক আছে। এইবার লাস্ট উদাহরণ, উই শুড হ্যাভ ফরগিভেন দ্য থিফ, আমাদের চোরটাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল, মানে আমরা ক্ষমা করিনি। তাহলে কারা করলো, আমরা সাবজেক্ট, কার ক্ষেত্রে করলাম, চোরের ক্ষেত্রে করলাম, কাজটা চোরের সঙ্গে হলো, তার মানে চোরটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য থিফ শুডই থাকবে, হ্যাভ বিন, এবার ফরগিভেনই থাকবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়াই আছে আগে থেকে, বাই বসলো, এবং কাজটাকেই করেছিল, উই করেছিল, তাহলে উই সাবজেক্টের অবজেক্ট ফর্ম কী হয়, আস, ঠিক আছে। এবার লাস্ট টাইম বলে দিয়েছি যে সমস্ত পারফেক্ট টেন্স, সেটা কন্ডিশনাল হোক, যে কোনো টেন্স হোক, পারফেক্ট মানেই তোমাকে বিন আনতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে শুধু আলোচনা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। প্রথমত 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেই 8টা টেন্সের ফর্মুলা তোমরা টেন্স ভিডিওটা দেখে শিখে নিবে, ঠিক আছে। এবার যখন ওদেরকে প্যাসিভ করবা, জাস্ট কি করবা, সাবজেক্টের অবজেক্টের পজিশন চেঞ্জ করবা, মানে সাবজেক্ট সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লাস্টে চলে যায়, আর অবজেক্ট সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে চলে আসে, এটা একটা পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে লাগবে, এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে যখন প্রেজেন্টার পাস্টের ইনডিফিনিট টেন্স করবা, তখন একটা অক্সিলারি আনতে হবে, সেটা অ্যামিজার আর ওয়াজারের মধ্যে কোনো একটা হবে। কখন কোনটা বসবে সেটা এখনই প্র্যাকটিস করার সময় বলে দিয়েছি, তাই আর এখন বলবো না। আর যখন কন্টিনিউয়াস টেন্স করবা, যে কোনো কন্টিনিউয়াস টেন্স করার সময় BING বিং ওয়ার্ডটা নিয়ে আসবা, যে কোনো পারফেক্ট টেন্স করার সময় BEEN বিন ওয়ার্ডটা নিয়ে আসবা, ঠিক আছে। এই কটা জিনিস মনে রাখবা, এবং মনে রাখবা যে ভয়েস চেঞ্জ যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, অবশ্যই যেন অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু হয়, কোনো রকম কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল দিয়ে যেন ভয়েস চেঞ্জ শুরু না হয়, ঠিক আছে। এবং সমস্ত ভয়েস চেঞ্জে একটা প্রিপোজিশন আসে, সেটা বাই, কিন্তু বাই সবসময় আসে না, বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন আসতে পারে। বাই ছাড়া অন্য প্রিপোজিশন কি আসতে পারে তার উপরে ভিডিও পরে তৈরি করব। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের প্রথম ভিডিওটা পার করলাম, পার্ট 1, যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এর পার্ট 2 বেরোবে, পার্ট 2-র মধ্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই। যারা ভিডিওটা নতুন দেখছো তারা টেন্সের ভিডিওটা দেখে নিও, টেন্সের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি ভিডিওটা কোথাও তোমাদের খটকা থেকে থাকে, কোনো কিছু বুঝতে পারো নি, এরকম কোনো বিষয় হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে সেটা সলভ করার ব্যবস্থা করে দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।